শীঘ্রই শেখ হাসিনার পক্ষ থেকে এক মহাবিস্ফোরক ঘোষণা বা বড় চমক আসতে যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের দাবি, দিল্লি থেকে শেখ হাসিনা এমন এক মাস্টার কার্ড চালছেন যা নির্বাচন শুরুই হলো না, মনোনয়নপত্র বাছাই হলো, আপিল চলছে যখন, ঠিক সেই মুহূর্তে নির্বাচনই স্থগিত করে দেওয়া হয়েছে। নির্বাচন শুরু হতে না হতেই নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। নির্বাচন বন্ধ হয়ে গেছে, নির্বাচন হবে না। অবশেষে সেই 12 তারিখের নির্বাচন কি স্থগিত হতে যাচ্ছে? কি নিয়ে কি হলো? তাহলে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সারা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না? কি সিদ্ধান্ত নিলেন আইনজীবী এবং কি সিদ্ধান্ত নিলেন নির্বাচন কমিশনার? হঠাৎ করে রাজনীতির মাঠে একটা উত্তেজনা বিরাজ করছে, একটা নতুন একটা বার্তা। আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালে 12 ফেব্রুয়ারি যে পাতানো নির্বাচন দিতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই পাতানো নির্বাচন থেকে সরে যাচ্ছেন, অর্থাৎ বর্জন করতে যাচ্ছে এনসিপি, জামাত শিবির, হেফাজত চরমোনাই। সরাসরি অ্যাকশনে নামছে আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট কি তবে অসম্ভব? শেখ হাসিনা সেই বিগ সারপ্রাইজ নিয়ে কাঁপছে প্রশাসন। 12 ফেব্রুয়ারির আগে উল্টে যাচ্ছে দাবার সব শখ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে বিষয় নিয়ে কথা বলছি। নির্বাচন শুরুই হলো না, মনোনয়নপত্র বাছাই হলো, আপিল চলছে যখন, ঠিক সেই মুহূর্তে নির্বাচনই স্থগিত করে দেওয়া হয়েছে। নির্বাচন শুরু হতে না হতেই নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। নির্বাচন বন্ধ হয়ে গেছে। এই 2 আসনে নির্বাচন হবে না, আরও অন্তত পক্ষে একটি আসনে নির্বাচন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একই দিনে নির্বাচন, গণভোট, এই সরকারের অধীনে নির্বাচন দেওয়ার এই সরকারের এখতিয়ার আছে কিনা, গণভোট দেওয়ার এই সরকারের এখতিয়ার আছে কিনা, সংবিধান এটাকে স্বীকৃতি দেয় কিনা, এরকম নানা ইস্যু তুলে নতুন করে উচ্চ আদালতে রিট করা হয়েছে তখন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে নির্বাচনকে যেন বানচাল করা যায়, নির্বাচনকে যেন ঠেকিয়ে দেওয়া যায়, নির্বাচন যেন পিছিয়ে দেওয়া যায়, এরকম কাজে অনেক পক্ষই নাকি বেশ জোরালো ভূমিকা পালন করছেন। এরকম একটা মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি দুদিন আগে মন্তব্য করেছেন, নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছে কিংবা নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি যারা করছে, শঙ্কার প্রচার যারা করছে, তাদের উপরে সরকারের নজরদারি রয়েছে, অর্থাৎ তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে সরকার, সেই কথা তিনি বলেছেন। আদতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে কারা? এই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজে পাচ্ছি না, তখন নির্বাচন শুরু হতে না হতেই বাংলাদেশের 2টি আসনে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে। নির্বাচন বন্ধ হয়ে গেছে। এই 2 আসনে নির্বাচন হবে না, আরও অন্তত পক্ষে একটি আসনে নির্বাচন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে। কেন এটা হচ্ছে, কি হলো, কোন কোন আসনে নির্বাচন হবে না, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। যে 2টি আসনে নির্বাচন হবে না, সেই 2টি আসনের জেলা হচ্ছে আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের জেলা পাবনা 1 এবং 2 আসনে নির্বাচন হবে না, এই ঘোষণা দিয়ে দেয়া হয়েছে। কেন সেটা দেয়া হলো? গণমাধ্যম কি বলছে, আর কোথায় এই শঙ্কা রয়েছে? গণমাধ্যম চ্যানেল আই তাদের শিরোনামে বলছে, পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত। নির্বাচন শুরুই হলো না, মনোনয়নপত্র বাছাই হলো, আপিল চলছে যখন, ঠিক সেই মুহূর্তে নির্বাচনই স্থগিত করে দেওয়া হয়েছে এই 2 আসনে। সেখানে বলা হচ্ছে, আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ থেকে আদেশ দেওয়া হয়েছে। পাবনা 1 ও পাবনা 2 সংসদীয় আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। কেন? আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই 2 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। গতকালকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা 1 এবং পাবনা 2 আসনে কোনো নির্বাচন হবে না, আপাতত সেটা স্থগিত করা হলো। আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে এবং আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, সেটা তিনি জানিয়েছেন। আদালত থেকে পরবর্তী নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা তারা নেবেন, সেটাও তিনি জানিয়েছেন। ইসি সূত্র বলছে, এই 2 আসনের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয় বলে তিনি মনে করছেন। সীমানা নিয়ে জটিলতা শুধু পাবনাই নয়, এর আগে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সমস্যা, বাগেরহাট নিয়ে সমস্যা, গাজীপুর নিয়ে সমস্যা। সেই সমস্যাগুলো কোনো রকমে নির্বাচন কমিশন উতরে গেছে, কিন্তু এবার পাবনার ব্যাপারটা তারা উতরে যেতে পারলো না। কিন্তু শুধুই কি পাবনা, আরও চমক আছে এখানে। এদিকে বৃহস্পতিবার কুমিল্লা 2 আসনের সীমানা সংক্রান্ত বিষয়েও আদালতের একটা রায় এসেছিল। সেই কারণে সেই নির্বাচন, কুমিল্লা 2 আসনের নির্বাচনও না হতে পারে, স্থগিত হতে পারে, এরকম আশঙ্কা তৈরি হয়েছে। ওই আসন নিয়েও নির্বাচন কমিশন পরবর্তী করণীয় নির্ধারণে আইনগত দিক পর্যালোচনা করছে। তার মানে কুমিল্লা 2 আসনেও নির্বাচন হচ্ছে না, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। 300 আসনের মধ্যে 3টি আসন বাদ চলে যাচ্ছে, 297 আসনে নির্বাচন হবে। এখন মজার ব্যাপার হচ্ছে, 297 আসনে নির্বাচনের পরে
যদি কোনো একটা দলের এরকম হয় যে একটা দল পেল 148 আসন, আর একটা জোট পেল 148 আসন, আর একটা জোট পেল 100 কত বলা যায় 149 আসন, 149 আসনে এক জোট পেল, 148 আসন এক জোট পেল। যে তিনটি আসনে নির্বাচন হচ্ছে না সেই তিনটি আসনে নির্বাচনের উপরে নির্ভর করবে সরকার গঠন। তখন কি ব্যাপারটা এরকম হবে যে সেই নির্বাচন প্রভাবিত করা, সেই নির্বাচনে ব্যাপক গোলযোগ এরকম কিছু, নাকি চমক জাগিয়ে 149 আসন পাওয়া জোটও শেষ পর্যন্ত তিনটি আসনে তিনটিতেই হেরে যাবে, 148 আসন যারা পেয়েছিল তারা 151 হয়ে যেয়ে সরকার গঠন করবে? সেরকম চমক, মানে ক্রিকেটে সুপার ওভারের মতো, ক্রিকেটে শেষ বলে মানে যদি খেলা টাই হয়ে যায় তাহলে সুপার ওভারে খেলা যেমন যায়, সেরকম অবস্থা এই নির্বাচনকে নিয়ে কি হবে? নাকি এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, বিপুল ভোটে যারা জয়লাভ করবে, বিপুল ভোটে বিপুল আসনে জয়লাভ করবে, এবং মানে জয়লাভ করার পার্থক্য এরকমটা হতে পারে বলে অনেকে মনে করেন যে এক দল আসন পেতে পারে 250টারও বেশি, আর এক দল কিংবা সবাই মিলে হয়তো বাকি 40-50টা আসন পাবে, এরকম ব্যাপার হতে পারে। অনেকে মনে করেন সেটা, যদিও এখানে অনেকগুলো জোট রয়েছে, বিএনপি নেতৃত্বাধীন একটা জোট, জামাত নেতৃত্বাধীন একটা জোট, যেখানে আবার নতুন দল এনসিপি রয়েছে, যারা কিনা সরকারের আশীর্বাদ পুষ্ট দল হিসেবে অনেকদিন থেকে আলোচনা চলছে। জাতীয় পার্টির দুই গ্রুপের একটা অবস্থান রয়েছে, লাঙ্গলের জাতীয় পার্টি, আবার জাতীয় পার্টি থেকে বেরোয় যাওয়া 20 দলের জোট সেটা রয়েছে, বাম দলগুলোর একটা মোর্চা রয়েছে। এই ব্যাপারগুলো মানে খুব একটা যে নির্বাচনের সমীকরণ সহজ হবে সেটা বলা যায় না, এবং এই নির্বাচন শেষ পর্যন্ত কোন দিকে যাবে, গতকালকে থেকে এরকম কানাঘুষাও শুরু হয়েছে যে শেষ মুহূর্তে এসে বিএনপি জোটে যোগ দিতে পারে জাতীয় পার্টিও, অর্থাৎ জাতীয় পার্টি লাঙ্গল যেটা, সেটাও বিএনপি জোটে শেষ মুহূর্তে এসে যোগ দিতে পারে, এরকম আলোচনাও গতকালকে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। সুতরাং নির্বাচনের ইকুয়েশন এখনই বোঝা যাচ্ছে না, কিন্তু 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের প্রেক্ষিতে যতটা শোরগোল হওয়া কিংবা যতটা উৎসবমুখর পরিবেশ থাকার কথা, ততটা বাংলাদেশে আছে কিনা উৎসবমুখর পরিবেশ সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু নির্বাচন শুরু না হতেই এই যে 2-3টা আসনে নির্বাচন স্থগিত হয়ে গেল, এর ধারাবাহিকতায় আরও কি এরকম ঘটনা ঘটবে, নাকি নির্বাচন নিয়ে যে শঙ্কা অনেকদিন থেকেই অনেকে পোষণ করেন সেই শঙ্কার দিকেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? যেখানে সারা বাংলাদেশে নির্বাচনের ঢাক ঢোল শুরু হয়েছে, নির্বাচনে প্রার্থীরা কে বিজয় হবে কে বিজয় হবে না, কারা সরকার গঠন করবে কারা সরকার গঠন করবে না, সেই আলোচনা সমালোচনার মধ্য দিয়ে হঠাৎ করে রাজনীতির মাঠে একটা উত্তেজনা বিরাজ করছে, একটা নতুন একটা বার্তা সোশ্যাল মিডিয়ায় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, এবং সেটা নিয়ে নির্বাচন কমিশনার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালে 12 ফেব্রুয়ারি যে পাতানো নির্বাচন দিতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই পাতানো নির্বাচন থেকে সরে যাচ্ছেন, অর্থাৎ বর্জন করতে যাচ্ছে এনসিপি, জামাত শিবির, হেফাজত চরমোনাই। সেই বক্তব্যটা ইতিমধ্যেই সারা বাংলাদেশে মানে একটা আলোড়ন সৃষ্টি করেছে। চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, বাংলাদেশে এখন রাজনৈতিক প্ল্যাটফর্মটা দুটো ভাগে বিভক্ত হয়েছে। একটা ভাগ আপনারা সহজ ভাষায় বুঝবেন, একটা ভাগ যেমন সাংবাদিক মাসুদ কামাল, ডক্টর জাহিদ, এরপরে গোলাম মোল্লা রনি, আমি অধম, এরপরে আরো অনেক সাংবাদিকরা আছেন, যেমন মঞ্জুর আলম, নবনীতা চৌধুরী, মাসুদা ভট্টি সহ অনেকে। এটা হচ্ছে একটা বাংলাদেশপন্থী, অর্থাৎ বাংলাদেশের বাঙালির আভিজাত্য এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী লালনকারী কোন রাজনৈতিক দলের নয়। আর এদেরকে এমনকি এই পক্ষপাতিত্বের যে জনসমর্থন গুলো আছে, এটাকে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ার ভারতের দালাল এবং ভারতেরই মদতকারী হিসেবে তারা চিহ্নিত করছেন। তো সুতরাং এই আগামী জাতীয় নির্বাচনে যে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে দুটো ভাগে বিভক্ত করছেন সাংবাদিক ইলিয়াস কনক সরোয়ার এবং পিনাকি সহ আরো অনেকে। একটা হচ্ছেন ভারতের দালাল হিসেবে বিএনপি কে মানে চিহ্নিত করেছেন, আর এনসিপি, জামাত শিবির, হেফাজত চরমোনাই যে 11 দলীয় জোট, এটাকে বাংলাদেশপন্থী হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এটাকে এই পক্ষটাকে পাকিস্তানের পক্ষ হিসেবে চিহ্নিত করেছেন। আর যারা স্বাধীনতার পক্ষ শক্তি, যারা 1971-এর চেতনায় বিশ্বাসী, যারা 1971-এর চেতনাধারী, তারা হচ্ছেন এই বাংলাদেশ বাঙালি। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হয়তোবা ভারত, প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরাও বিএনপির সাথে ঝুঁকে পড়ছেন, বিএনপির দিকে ঝুঁকে পড়ছেন। সুতরাং সেক্ষেত্রে বিএনপি সরকার গঠন করতে পারে। আর যদি বিএনপি সরকার গঠন করে, সেখানে এই যে জামাত শিবির, হেফাজত, এনসিপি, তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। সেই দিক থেকে লক্ষ্য করে অপরদিকে যে ইসলামী আন্দোলন চরমোনাই বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে যে 70% জনগণ যারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়, বাকি যে 30% আছে, সেই 30%-এর মধ্যে মিনিমাম 15% জনসমর্থন ইসলামী আন্দোলন চরমোনাই। সেই ইসলামী আন্দোলন চরমোনাইকেও এই জামাত ইসলাম সেই 100 সিট অথবা 80 সিট দিতে চাচ্ছে না। সুতরাং সেখানেও একটা দ্বন্দ্বের মধ্যে চলে আসছে। ইতিমধ্যেই এই যে বক্তব্যটা যে জামাত শিবির, হেফাজত, এনসিপি তারা যে নির্বাচন বর্জন করেছেন, সেটা মূলত ডাক্তার
এই জাহেদ, আপনারা সাংবাদিক কলামিস্ট, তিনি এই বক্তব্যটা পেশ করেছেন, যে বলেছেন যে পাতানো নির্বাচন এবং যেখানে মানে বিএনপি 99% বিজয়ের লক্ষ্যে, সেই বিজয়কে তারা গ্রহণ করতে না পেরে তারা হয়তোবা এই এনসিপি জামাত শিবির সমর্থিত 11টা রাজনৈতিক দল নির্বাচন বর্জন করবে, সেই মতামত কিন্তু তিনি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত জামাত, এনসিপি বা 11 দলের পক্ষ থেকে সেরকম বলা হয়নি। তবে আমরা পাতানো নির্বাচন চাই না, সেই ইঙ্গিত দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে প্রশাসন বিএনপির দিকে, একটা গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়ছে, সেই গোষ্ঠীর নির্বাচন এবং পাতানো নির্বাচন দেওয়া প্রয়োজন নাই। তো বিভিন্ন ইস্যু ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে দেখা গেছে সর্বদিক থেকে 20 জানুয়ারি অর্থাৎ 18 জানুয়ারি মনোনয়ন, চূড়ান্ত মনোনয়ন প্রত্যাহার করার পর নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এর পরপরই আমরা বুঝতে পারবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এনসিপি জামাত শিবির হেফাজত করতে আসে কিনা, আবার সেই নির্বাচন করেও বা সরকার গঠন করে তারা কতটুকু মানে ভালো কিছু করতে পারবে। আমরা জানি বাংলাদেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কখনোই কোনো, বা বিএনপিকে বাদ দিয়ে কখনোই কোনো রাজনৈতিক নির্বাচন করে সফলতা অর্জন করতে পারেনি। আমরা 96 দিকে দেখেছি, আমরা 2006 সালের পাতানো নির্বাচনের দিকে খেয়াল করছি। সুতরাং আবার আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া নির্বাচন করে তারা সরকারে থাকতে পেরেও তারা দেশ ছাড়া হয়েছে। সুতরাং আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচনে কতদূর সফলতা হবে সেটাই এখন দেখার বিষয়। সবাই যখন ভাবছিল মাঠ খালি, ঠিক তখনই জেগে উঠছে স্লিপিং টাইগার। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সাব বার্তা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার হওয়া যাবে না। যারা ভেবেছিলেন 5 অগস্টের পর আওয়ামী লীগ ইতিহাস হয়ে গেছে, তাদের জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে এক বিশাল বিভীষিকা। আওয়ামী লীগ এখন আর পালিয়ে থাকার নীতিতে নেই। তারা এমন এক গোপন নেটওয়ার্ক তৈরি করেছে যা সচল হওয়া মাত্রই পাল্টে যাবে নির্বাচনের পুরো চিত্র। প্রশাসন থেকে শুরু করে রাজপথ সবই কি তবে আওয়ামী লীগের এই সাইলেন্ট অপারেশনের রাডারে চলে এসেছে? ফাঁকা মাঠে গোল দেওয়ার যে স্বপ্ন প্রতিপক্ষ দেখছে, তা কি তবে দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে? গুঞ্জন উঠেছে শীঘ্রই শেখ হাসিনার পক্ষ থেকে এক মহাবিস্ফোরক ঘোষণা বা বড় চমক আসতে যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের দাবি, দিল্লি থেকে শেখ হাসিনা এমন এক মাস্টার কার্ড চালছেন যা 12 ফেব্রুয়ারি নির্বাচনের বৈধতাকে বিশ্বজুড়ে প্রশ্নের মুখে ফেলে দেবে। এটি কি তবে কোনো বড় ধরনের আন্দোলন, নাকি আন্তর্জাতিক কোনো জোটের সরাসরি সমর্থন? আওয়ামী লীগের বিশাল পরিকল্পনা বলছে তারা কেবল নির্বাচন বর্জন করবে না, বরং প্রতিটি কেন্দ্রকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করবে যা আগে কখনো দেখা যায়নি। শেখ হাসিনার এই চমক কি তবে অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা? আওয়ামী লীগ মাঠে নামলেই কেন পাল্টে যাবে সব চিত্র? কারণ তৃণমূল পর্যায়ে তাদের যে ভোট ব্যাংক ও ক্যাডার শক্তি রয়েছে তা এখনো অক্ষত। তারা যখন একসাথে অ্যাকশনে নামবে, তখন প্রশাসন কি পারবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে? 12 ফেব্রুয়ারি সকালে কি তবে এক নতুন সূর্য দেখবে বাংলাদেশ, যেখানে ভোটের বদলে থাকবে প্রতিরোধের লড়াই? দাবার ছকে আওয়ামী লীগ এখন তাদের শেষ চালটি দেওয়ার অপেক্ষায়। শেখ হাসিনার সেই চমকটি প্রকাশ্যে আসে মাত্রই কি তবে দেশ জুড়ে শুরু হবে এক মহাপ্রলয়? দর্শক, আপনার কি মনে হয়, শেখ হাসিনার বড় চমক কি আসলেই নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পাওয়ার দিন কি তবে শেষ হয়ে যাচ্ছে? সরাসরি চাপে ডক্টর ইউনূস, ইউরোপ আমেরিকার আলটিমেটাম, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, তবে কি নৌকার প্রত্যাবর্তনের সময়ের ব্যাপার? ভূরাজনীতির নতুন অঙ্কে কুপকাত সব পরিকল্পনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সময়টা এখন আর আগের মতো মধুর নেই। গত কয়েক সপ্তাহে ওয়াশিংটন এবং ব্রাসেলস থেকে আসা বার্তায় সুর বদলেছে আমূল। মার্কিন আইন প্রণেতারা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা স্পষ্ট ভাষায় ডক্টর ইউনূসকে জানিয়েছেন, যে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ বা বাইরে রাখা গণতান্ত্রিক রীতির পরিপন্থী। পশ্চিমা দেশগুলোর এই চাপের মুখে অন্তর্বর্তী সরকার এখন আক্ষরিক অর্থেই কুণ্ঠাসা। তাদের দাবি, 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয়, তবে সেই শাসনের স্থায়িত্ব এবং বৈধতা কোনোটি আন্তর্জাতিকভাবে টিকে থাকবে না। ভূরাজনীতির এই নতুন মোড় কি তবে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্জন্মের পথ খুলে দিচ্ছে? ভূরাজনীতির বিশ্লেষকরা একটি কথা বারবার বলছেন, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, বরং এটি একটি বিশাল ভোট ব্যাংক এবং ক্যাডার ভিত্তিক শক্তিশালী সংগঠন। তাদের পুরোপুরি মাইনাস করে বাংলাদেশে কোনো নির্বাচন করা মানে তা হলো দেশের অর্ধেক জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের বাইরে রাখা। ইউরোপ ও আমেরিকা মনে করে এই বর্জন নীতি কেবল অস্থিরতায় বাড়াবে। বিশেষ করে ভারতের সাথে সুসম্পর্ক এবং দক্ষিণ এশিয়ায় উগ্রবাদ দমনে আওয়ামী লীগের গুরুত্বকে অস্বীকার করা যাচ্ছে না। পশ্চিমা চাপে পড়ে সরকার কি তবে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরার সে প্যাচেস দিতে বাধ্য হবে, নাকি 12 ফেব্রুয়ারি ভোট আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে কেবল একটি ঘরোয়া মহড়া হয়ে থাকবে? ডক্টর ইউনূস এখন এক দ্বিমুখী সংকটে। একদিকে ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা, অন্যদিকে আন্তর্জাতিক মহলের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি। ইউরোপ আমেরিকার এই কূটনৈতিক তোপ যদি চলতেই থাকে, তবে দেশের অর্থনীতি ও বৈদেশিক সাহায্য ঝুঁকির মুখে পড়তে পারে। আওয়ামী লীগকে বাইরে রেখে কি আসলেই একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, নাকি ভূরাজনীতির এই চাপে পাল্টে যাবে পুরো গেম প্ল্যান? দাবার বোর্ডে এখন বড় চালটি দেওয়ার সময় এসেছে। এনসিপির মৃত্যু ঘণ্টা, ছাত্র নেতাদের মহভঙ্গে দিশেহারা তারুণ্য, নতুন রাজনীতির শেষ কোথায়? জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যে তরুণদের কথা শুনলে মানুষের রক্ত টকবক করত, আজ তাদের নাম শুনলে অনেকেই দীর্ঘশ্বাস ফেলেন। এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, যাদের হাতে ছিল পরিবর্তনের চাবিকাঠি, তারা আজ নিজেরাই এক বিশাল অচল অবস্থার নাম। সাধারণ মানুষের মহভঙ্গ শুরু হয়ে গেছে তখন থেকেই, যখন দেখা গেল রাজপথের সেই সাহসী ছাত্র নেতারা আজ এসি রুমে বসে ক্ষমতার অঙ্ক মেলাতে ব্যস্ত।
তাদের যে নতুন রাজনীতির প্রতিশ্রুতি ছিল তা কি তবে স্রেফ একটি সুন্দর স্লোগান মাত্র? এনসিপি কি তবে ইতিহাসের পাতায় আরেকটি ব্যর্থ কিংস পার্টি হিসেবে নাম লেখাতে যাচ্ছে? সবচেয়ে বড় আঘাতটি এসেছে এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তে। বৈষম্যহীন আর অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে যারা যাত্রা শুরু করেছিল, আজ তাদেরই দেখা যাচ্ছে জামায়াত ইসলামীর সাথে আসন ভাগাভাগি টেবিলে। এই সুবিধাবাদী আতাত এনসিপির ভেতরেই ভাঙ্গন ধরিয়েছে। তাসলিম জারার মতো গুরুত্বপূর্ণ মুখগুলো কেন দল ছাড়লেন? ৩০ জন কেন্দ্রীয় নেতার পদত্যাগের হুঁশিয়ারি আর নাহিদ ইসলামের মতো আহ্বায়কদের ওপর অনাস্থা কি প্রমাণ করে না যে এনসিপি তার নিজের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে? সাধারণ ভোটাররা এখন ভাবছেন, তবে কি ২৪-এর বিপ্লব কেবল ক্ষমতার হাত বদলের একটি স্ক্রিপ্ট ছিল মাত্র? জরিপ বলছে এনসিপির সমর্থন এখন মাত্র ৫ থেকে ৬% এসে ঠেকেছে। যে তারুণ্য ছিল তাদের মূল শক্তি, সেই তারুণ্যই এখন কথা বলছে। তারা আর কোনো ছাত্র ব্র্যান্ড রাজনীতি চায় না। মাঠ পর্যায়ে চাঁদাবাজি আর প্রশাসনিক প্রভাব খাটানোর যে অভিযোগ বিএনপি এনসিপির বিরুদ্ধে উঠছে তা সাধারণ মানুষকে হতাশ করেছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এনসিপি কেবল একটি ভোট কাটুয়া বা স্পয়লার হিসেবে থাকবে, নাকি আন্তর্জাতিক চাপে কোণঠাসা এই দলটি নির্বাচন? এখন বিষয়গুলো যেভাবে আলোচিত হওয়া দরকার ছিল, সর্ট আউট করা দরকার ছিল, সেইভাবে না করিয়া জনগণের একাংশকে খুশি করতে গিয়ে ঠাস করে একটা কথা যখন বইলা ফেলছেন, এখন এই কথাতে থাকতে পারবেন? পারবেন তো না। আইসিসি কি সিদ্ধান্ত দিছে জানেন? কেন দিল আইসিসি বাংলাদেশকে? আমাদের বিসিবি ডরে কথাই বলে না, কারণ ওই যে আগে ঘোষণা দিছে ভারত যে খেলবো না, প্রয়োজনে আমরা এটা। এখন আইসিসি তো উল্টা বক্তব্য দিয়ে দিছে। মারা খাইয়া আমাদের বিসিবি বা বিসিআইসি কোন বক্তব্য দিয়ে ক্রিক ইনফো দিছে যে আমরা যে বড় বড় কথা বলতেছিলাম, এই কথাগুলো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটুকু ভ্যালু রাখে। তামিম ইকবালকে ভারতের দালাল বলা হচ্ছে। তামিম ইকবাল একজন ক্রিকেটার, তিনি কিন্তু বোঝেন যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দামটা কতটুকু, কয়েকজন খেলোয়াড়ের দাম আছে। বাংলাদেশ রাষ্ট্রকে আসলে কিভাবে দেখে, আর আইসিসি ইন্ডিয়ারই আরেকটা টিম, এটা আমরা সবাই জানি। তো সেই ভারতে গিয়া যখন আসন্ন টি-20 কাপ ক্রিকেট বাংলাদেশ খেলবে না, সাফ জানাই দিচ্ছে অন্য দেশে না হলে খেলবে না, তখন আইসিসি আমাদেরকে পাল্টা ধমক দিচ্ছে। ধমক কি দিবে না? অবশ্যই দিবে। আইসিসি ভারতের পক্ষেই যাবে, কারণ ক্রিকেট বিশ্ব যদি রাজত্ব করে, পয়সা কামায়, সেটা আইপিএল কামায়, ভারত কামায়, সো ভারতের সবাই খুশি রাখে। এই জায়গাটা বাস্তব। আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো বক্তব্য দেওয়ার আগে একটু ভাইবা চিন্তা দেওয়া ছিল, কারণ কথা তো বইলা ফেলছে। এখন যে আইসিসি যে আমাদের বাস দিচ্ছে, এই বাস খাওয়ার খবর কেন প্রকাশ হলো না? আমি তথ্যসূত্র দিচ্ছি আপনার সময়ের কণ্ঠস্বর গণমাধ্যমে। আপনারা জানেন যে বিসিবির যেই বক্তব্য ছিল, বিসিবি কিন্তু ধমক দেয় নাই, হুঁশিয়ারি দেয় নাই, তবে পত্রিকাগুলোতে একটু অতিরঞ্জিত করা হয়েছে। একটা অনুরোধ জানাইছিল যে নিরাপত্তা ইস্যু, এটা যৌক্তিক যে বাংলাদেশের ক্রিকেট দলকে ভারত কিভাবে নিরাপত্তা দিবে, এটা নিয়ে ভারতের সাথে আলোচনা হওয়া উচিত ছিল। যে যদি আপনারা আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ব্যালেন্স করতে না পারেন, তো সেই ক্ষেত্রে আমরা তো ভাই খেলতে যেতে পারবো না। আমাদের খেলোয়াড়দের জীবনের দাম আছে, যেহেতু দুই দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি আছে। কিন্তু তা না বলে সরাসরি মুস্তাফিজ ইস্যুতে যখন বাংলাদেশের শক্ত একটা অবস্থান হয়ে গেল, এবার আসেন আইসিসি কি সিদ্ধান্ত দিচ্ছে। আইসিসির সাথে গেল মঙ্গলবার একটা বৈঠক হয়েছে বিসিবির, কিন্তু সবাই কি ফলাফল হয়েছে এ নিয়ে আইসিসি বা বিসিবি এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয় নাই। তবে সভা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে বসছে ক্রিক ইনফো। যদি তাদের তথ্য সঠিক হয়, তাহলে আমরা মারা খাইয়া চুপ আছি। তো মারাটা কি খাইছি? ক্রিক ইনফোর প্রতিবেদন বলছে বিসিবির সঙ্গে একটা ভার্চুয়াল সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে, আর না গেলে যাও তোমরা খেলো না, দরকার নাই, তোমাদের অনুরোধ আমরা রাখলাম না। অন্যথায় নির্ধারিত ম্যাচগুলোতে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশ পয়েন্ট হারাবে যদি না যায়। এখন দুই দেশে খেলা হবে, বেশিরভাগ খেলাই বাংলাদেশের ভারতে পড়ছে। তো ভারতে পড়া যে খেলাগুলো, এগুলো যদি বাংলাদেশ খেলতে না যায়, শ্রীলঙ্কা যাবে সম্ভবত, তো ভারতের পয়েন্টগুলো বাংলাদেশ ফেলিওর হবে। এখানে শ্রীলঙ্কাতে তারা ম্যাচ পরিবর্তন করবে না। এই বিষয়ে আপনার বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিসিবি আইসিসি কে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করছিল, কিন্তু আমাদের তো দেখছি আসিফ নজরুল স্যার ধমক দিছে, ওই আইসিসির কোন পরিচালক ধমক দিছে। তলে তলে তো ভাই অনুরোধ করি আমরা, গণমাধ্যমে আমরা যেভাবে এন্টি ভারত দেখাই, সবগুলা তলে তলে ভারতের সাথে। দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর আপলোড করে থাকি, এমনকি চ্যানেলে গিয়েও ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ।